আচ্ছা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। রাজিয়া সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজিয়া সুলতানা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন তো। আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন। সাদিয়া হুসাইন, দেখা যায় না। তাই দেখা যাচ্ছে না আমাকে? বাকিরা কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা এটা বলেন। আচ্ছা জি, ক্লিয়ার সব। আচ্ছা ঠিক আছে, আপনারা জয়েন করেন, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। দেখেন সন্ধি, আহ, সন্ধি থেকে যেহেতু 5 নম্বরের প্রশ্ন থাকবে, লিখিত পরীক্ষা হইলে সন্ধি থেকে আপনাদের 5 নম্বর থাকবে। তো আমি চেষ্টা করব সন্ধিতে আর একটু জোর দিয়ে আপনাদের পড়াইতে। তো আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। আর আমি হচ্ছে আপনাদের আরেকটু বেশি প্র্যাকটিসের জন্য আপনাদের নতুন করে আবার হচ্ছে পিডিএফ দিব বাংলার জন্যে। পিডিএফ আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন। আর আমি প্ল্যান করতেছি যে আপনাদের আরও একটা পরীক্ষা নেওয়ার। এবার তো ইংরেজি পরীক্ষা নিব, ইংরেজি পরীক্ষার রুটিন কি হবে আমি বলে দিব। আচ্ছা, আমরা হচ্ছে একটু আলোচনা করি ক্লাসে, বাকিটা আমি জানিয়ে দিব। আর হচ্ছে আপনারা যারা ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন তারা হচ্ছে মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের সার্কুলার দিয়েছে, সেখানে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। একটু আপডেট দেই। বিষয়ক মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস সহায়ক জিএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। পদসংখ্যা 400 কত দেখলাম, 430 এরকম প্লাস মাইনাস হবে, আমার মনে নেই। জাস্ট আপনাদের হচ্ছে পোস্টিং হবে নিজ জেলা, উপজেলা, বুঝছেন। আর পরীক্ষা হবে ঢাকায়। তো আপনাদের একটু আপডেট দেই, যারা হচ্ছে ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন তারা মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহায়ক এই পদে আবেদন করতে পারেন। জিএসসি পাস মানে 8ম শ্রেণী পাস যেটা আছে সেই সার্টিফিকেট দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি পদসংখ্যা 130 বা এরকম হবে, 430 বা আশেপাশে হবে। আর হচ্ছে আপনার পোস্টিং, চাকরি পাওয়ার পর আপনার পোস্টিং হবে নিজের উপজেলা বা জেলার মধ্যে আর কি, মানে নর্মালি নিজের জেলা বা নিজের উপজেলার আশেপাশেই হয়ে থাকে। আর আপনার পরীক্ষা হবে ঢাকায়। সো যারা ইচ্ছুক তারা আবেদন করে ফেলবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই। সো যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলবেন, বিশেষ করে যারা ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন। দেখেন আপনারা যে প্রিপারেশন নিচ্ছেন এই প্রিপারেশনেই কিন্তু ওই অধিদপ্তরে এই অফিস সহায়কের পরীক্ষা দিতে পারবেন, আলাদা করে আর পড়তে হবে না। আচ্ছা, কালকের এক্সামের পিক তো দেখালেন না। আসলে সবারই এক্সামের পিক দেখাইতে গেলে আপনারা পরীক্ষা দিয়েছেন 100+, এখন 100 জনের খাতা এভাবে দেখানো তো সম্ভব না। এই জন্য কিন্তু আমি সলিউশন দিয়েছি। আমি কিন্তু দেখেছি সকলের খাতা, মোটামুটি সকলের খাতায় আমি দেখেছি কে কত মার্ক পেয়েছে সেটাও দেখেছি। এখন সকলের খাতা যদি আপনাদেরকে আমি আলাদাভাবে দেখাইতে চাই তাহলে তো অনেক সময় লাগবে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অফ টপিক নিয়ে আলোচনা বাদ দেই, আমরা আরও একটা পরীক্ষা নিব। আমরা হচ্ছে আজকে কি বলবো, ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি কিছু নিয়মের মাধ্যমে পড়বো, যে নিয়ম 1, এই নিয়ম 1 থেকে শুরু করে আমরা 5টা নিয়ম পড়বো। এই 5টা নিয়ম পড়লে ব্যঞ্জন সন্ধি, এর বাইরে আমাদের পড়তে হবে না, জাস্ট 5টা রুলস পড়লেই হবে। এইচএসসি পাশে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। আপনার কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, রাজিয়া সুলতানা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনি ওই পোস্টে আবেদন করতে পারবেন, কিন্তু অনেকের সার্টিফিকেট থাকে না। আরেকটা বিষয় হচ্ছে, কম্পিউটার যে পোস্টগুলো আছে এগুলোতে আপনাকে আলাদা করে পরীক্ষা দিতে হয়। আপনার হচ্ছে ওরা হচ্ছে একটা দিবে,
একটা শিট দিবে, ওইখানে বাংলা ইংরেজি থাকবে, আপনাকে টাইপ করতে হবে একটা নির্দিষ্ট সময়, 5 মিনিট বা এরকম একটা সময় দেয়, এই সময়ের মধ্যে আপনাকে টাইপ করতে হবে। তারপরে আপনাকে এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ দেয়। সো এগুলোতে অনেক সময় অনেকে ফেল করে। সো আপনার যদি কম্পিউটারের উপর ভালো দক্ষতা না থাকে তাহলে ওই পোস্টে আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা হচ্ছে নিয়ম পড়ি, পড়াশোনায় দেখি। আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা লাইন লিখলাম যে ডন দা জিতে চলে। কি লিখলাম? ডন দা জিতে চলে। এই ছোট্ট একটা লাইন আমরা মনে রাখবো। এই যে ড দন্ত ন, তারপর হচ্ছে দ, বরকত জ, ত, চ, ল, এই ওয়ার্ডগুলো আমরা কি করব যে এই ডন দা জিতে চলে, এখান থেকে আমরা এই বর্ণগুলো বা অক্ষরগুলো মনে রাখবো। কোন অক্ষরগুলো? ড, ন, দ, বরকত জ, তারপরে হচ্ছে ত, চ, ল, এগুলো আমরা মনে রাখবো। কেন মনে রাখবো এখন আমরা সেটা দেখি। যে যদি কোনো শব্দে কি থাকে? ড থাকে, দন্ত ন থাকে, দ থাকে, বরকত জ থাকে, ত থাকে, চ থাকে, ল থাকে। যদি কোনো শব্দে এই যে এখানে দেখলাম 2, 4, 6, 7, এই 7টা ব্যঞ্জন বর্ণের যে কোনো একটা থাকে, তাহলে কি হবে? যুক্ত থাকে, তাহলে তার পরিবর্তে খণ্ডত্ব বসে। একটু ভালো করে নিয়মটা দেখেন তো কি লিখলাম। যদি কোনো শব্দে, একটা শব্দের মধ্যে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে ব্যঞ্জন বর্ণগুলো লিখেছি সেগুলোর মধ্যে যে কোনো একটা যুক্ত থাকে, তাহলে তার পরিবর্তে কি বসে? খণ্ডত বসে। এখন আমরা প্রথমে ড দিয়ে দেখব। যদি ড যুক্ত থাকে, ড, আচ্ছা, ড যুক্ত থাকলে একটা যদি আমরা বলি যে উড্ডয়মান, এখানে আমি একটা শব্দ লিখলাম, বা উড্ডিন, আমরা এখানে 2টা শব্দ লিখলাম। আচ্ছা, এখন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন তো 2টা ড আছে না? এখানে 2টা ড আছে না? তাহলে যদি কোনো একটা শব্দের মধ্যে আমরা প্রথমে ড দেখতেছি, প্রথমটা ড যুক্ত থাকলে, যদি ড থাকে তাহলে কি হবে? এই প্রথম ড এর পরিবর্তে দেখেন এই যে ডয় ড আছে না? ডয় ড মানে কি? ড প্লাস ড না? এই ডয় ড মানে কি? 2টা ড না? এখন এই প্রথম যে ড আছে তার পরিবর্তে কি বসবে? খণ্ডত বসবে। আর বাকি যে ড থাকে বাকিটা সেম থাকবে। এখন এই যে এইখানে আমরা এই যে শব্দটার যে প্রথম ড আছে, প্রথম ড এর পরিবর্তে খণ্ডত লিখব। তাহলে কি হবে? উত যোগ ডিয়মান। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? দেখেন এটা বুঝতে পারছেন কিনা? একটা যদি বুঝতে পারেন বাকিগুলো একদম নিমিষে বুঝতে পারবেন। এখানে কি বললাম যে এই যে কোনো একটা শব্দের মধ্যে আমরা যেহেতু ড দিয়ে পড়তেছি, যদি ড থাকে, কোনো একটা শব্দের মধ্যে যদি ড থাকে তাহলে সেই ড এর পরিবর্তে কি বসবো? খণ্ডত ব্যবহার করব, ত ব্যবহার করব, এই তটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখানে উড্ডয়মান একটা হচ্ছে শব্দ লিখলাম। এখন এইখানে 2টা ড আছে, তাহলে প্রথম ড এর পরিবর্তে এই ত ব্যবহার হবে, খণ্ডত ব্যবহার হবে, বাকিগুলো যা আছে তাই হবে। তাহলে এই যে উড্ডীয়মান, প্রথমে যে ড আছে এই ডর জায়গায় কি দিলাম? ত, বাকিটা পরটা লিখলাম। একইভাবে যদি এইটা লিখি যে উত যোগ ডিন, আপনারা কি বুঝতে পেরেছেন নিয়মটা? স্যার নাম্বারটা জানাই দিন। আচ্ছা, আপনারা এখানে ক্লাসে মনোযোগ দেন। ক্লাসে আপনারা কেন এগুলো বলেন আমি এটা বুঝি না। ক্লাসে মনোযোগ দেন, ক্লাসে যেটা যা বুঝাচ্ছি এগুলোই পরীক্ষায় আসে। এই যে নিয়মটা বললাম এটা কি বুঝছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে বলেন তো যে আপনি যে নিয়মটা বললাম এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন এখানে এখানে একটা যুক্তবর্ণ আছে ড, আর নিচে আছে কি? ঢ। এখন এই ড আর ঢ একসঙ্গে আছে না?
এই ড এর পরিবর্তে কি বসবে বলেন? এই ড এর পরিবর্তে কি বসবে? দেখেন এই ড এর পরিবর্তে কি বসবে? এই যে খণ্ডত, আর বাকি যোগ এই যে ঢ দিয়ে বাকি যে অংশ আছে সেটা যুক্ত হবে। তাহলে এইখানে প্রথমে আমরা এই পর্যন্ত সেম, তাহলে এই ড এর পরিবর্তে কি বসবে? খণ্ডত না, তাহলে খণ্ডত দিলাম। তারপরে যোগ ড এর পরে যেটা আছে বাকিটা এখন লিখব ঢক্কা। বুঝতে পেরেছেন নিয়মটা? বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো। তাহলে ড যুক্ত থাকলে কিভাবে আমরা সন্ধি করব বুঝতে পেরেছেন? দেখেন তো সমস্যা আছে কিনা। এগুলোই পরীক্ষায় আসে, বুঝছেন, এগুলোই পরীক্ষায় আসে, এর বাইরে থেকে পরীক্ষায় আসে না। আরেকটা বিষয় বলি, দেখেন এই যে ড এর একটা নিয়ম দেখালাম আপনাকে, এখানে আমি 3টা উদাহরণ দিলাম। দেখেন এর বাইরেও কিন্তু 5টা 7টা 10টা 20টা উদাহরণ আছে, এর বাইরেও কিন্তু উদাহরণ আছে। এখন আপনাকে আমি এই 3টা পড়াইলাম, আচ্ছা চতুর্থ নাম্বার যদি আরেকটা উদাহরণ আসে আপনারা কি পারবেন কিনা? এখন পরীক্ষায় যদি আপনাকে এই 3টার বাইরে দেয়, একই নিয়ম ড যুক্ত থাকবে, তাহলে আপনারা পারবেন কিনা? এখন আপনারা যদি বলেন স্যার আপনি তো এটা পড়ার নাই, আসলে আমি তো আপনাকে সবগুলো উদাহরণ পড়াইতে পারবো না, আপনাকে আমি 3টা সর্বোচ্চ 4টা পড়াইতে পারবো। এর বাইরে যে উদাহরণ আছে আপনাকে তো এইটা দেখেই বুঝতে হবে, বুঝতে পেরেছেন? এজন্য পরীক্ষায় আপনাকে আমি তো সব পড়াইতে পারবো না, কারণ যে প্রশ্ন করবে সে তো আমার মতো প্রশ্ন করবে না, সে তো তার মতো প্রশ্ন করবে, কিন্তু এই নিয়মের বাইরে সে প্রশ্ন করবে না। আপনাকে নিয়মটাও বুঝতে হবে, নিয়মটা বুঝলে কিন্তু আপনারা পরীক্ষায় পারবেন। আর যদি আপনারা নিয়মটা না বুঝে জাস্ট এই যে 3টা উদাহরণ দিলাম 3টা মুখস্থ করেন, এই 3টার বাইরে যদি আসে তাহলে কিন্তু পারবেন না। 3টার বাইরেও আসতে পারে, কারণ আমি তো ক্লাসে আপনাকে 20টা একটা করে নিয়মের 20টা করে উদাহরণ পড়াইতে পারবো না, বুঝতে পেরেছেন? আচ্ছা যদি দেখেন ড শেষ যদি দন্তন্য যুক্ত থাকে, দন্তন্য যুক্ত থাকলে কি হবে দেখেন? উন্নয়ন। আচ্ছা উন্নয়নের ক্ষেত্রে সেম, এই প্রথম যে দন্তন্য আছে এই প্রথম দন্তন্যর পরে কি হবে? তটা বসবে, তাহলে উত যোগ পরেরটা সিরিয়াল অনুসারে লিখব নয়ন, বুঝতে পেরেছেন? তারপরে উন্নত, দেখেন এই প্রথম দন্তন্যর পরিবর্তে কি ত বসবে, তারপরেরটা দন্তন্য ত, উন্নত। বুঝতে পেরেছেন? একটু বলেন তো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না একটু বলেন তো নিয়মগুলো। সকলে একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা দেখেন জগন্নাথ, দেখেন প্রথমে জ গ কোনো চেঞ্জ হবে না। এই যে যুক্ত বর্ণ আছে দন্ত নয় ন, এই প্রথম এই দন্ত নয় ন মানে কি? দন্ত ন যোগ দন্ত ন, দুইটা দন্ত ন কি রেফ আকারে যদি যোগ করি তাহলে কি হবে? দন্ত নয় ন হবে। এখন এই প্রথম দন্ত নর পরিবর্তে কি বসবে? এই খণ্ডত, তাহলে জগৎ যোগ এই পরের দন্ত নর সাথে কি বসবে? নাথ, তাহলে জগৎ যোগ নাথ, জগন্নাথ। একইভাবে প্রত্যেকটাই কিন্তু হবে। দেখেন আমি যে উদাহরণগুলো দিচ্ছি এই উদাহরণগুলোই বিগত পরীক্ষাগুলোতে এসেছে, এর বাইরে কিন্তু আসেনি, কিন্তু আপনাদের পরীক্ষায় আসতেও পারে, যার কারণে আপনারা এই উদাহরণগুলোর পাশাপাশি নিয়মটা মনে রাখতে হবে। আচ্ছা আরেকটা যদি আমরা দেখি যে মৃন্ময়, এই দেখেন এখানে কি আছে? দন্ত ন ম, অর্থাৎ দন্ত ন যোগ ম আছে। এখন এই মৃন্ময়ের প্রথম যে দন্তন্য আছে তার পরিবর্তে কি বসবে? খণ্ডত, তাহলে মৃৎ যোগ ময়, মৃৎ যোগ ময়, তাহলে মৃন্ময় মানে কি? মৃৎ যোগ ময়। এখন এইখানে একটা বিষয়, মৃৎ মানে হচ্ছে কি? দেখেন মৃন্ময় মানে হচ্ছে মাটির তৈরি, মৃন্ময় মানে কি? মাটির তৈরি। আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো? আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারলে তো ভালো। আচ্ছা যদি দ দিয়ে বলি তাহলে দ দিয়ে কি হবে? দ দিয়ে একটা উদাহরণ দেন তো। তদন্ত, দেখেন এই দ এর পরিবর্তে কি বসবে? খণ্ডত, তাহলে তৎ যোগ অন্ত। আচ্ছা এইটা বলেন তো এখানে অন্ত কেন আসলো? এখানে দর সঙ্গে তো কোনো কিছু যুক্ত নেই, তাহলে এখানে স্বরেও কেন আসলো বলেন? এটা কে পারবেন? এটা কে পারবেন? এই যে তাপসী রাশেদ,
তারপরে রানী হাসান, জয়া দাস, আরও যারা আছেন, এখানে তদন্ত তদন্ত সমান তৎযোগ অন্ত কেন হলো বলেন? স্যার লেখার সময়, ও আপনি লিখতেছেন, আচ্ছা আচ্ছা। দেখেন উদ্বেল কি হবে, উদ যোগ বেল, দেখেন এই দ কিন্তু উঠে গেল। তার মানে এরকম আমি যদি আরও 5টা উদাহরণ লিখি তাহলে সবগুলোই সেম, এখানে সবগুলোই সেম দেখেন। আচ্ছা লেখা শেষ হলে বলবেন, লেখা শেষ হলে বলবেন। সেখানে লিখি উদ্ধার, উদ্ধারকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে, উথ যোগ হার। আচ্ছা এইখানে একটা নোট নেন, এই যে দয় ধ, দয় ধকে ভাঙলে হ হবে, তাহলে এই যে দয় ধকে ভাঙলে প্রথম দয়ের পরিবর্তে কি হবে, খণ্ডত, আর পরে এই ধয়ের পরিবর্তে কি বসে, হ বসে। একটু মনে রাখেন এই যে উদ্ধার, উদ্ধারে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে, উদ যোগ হার। এখন নর্মাল নিয়ম হচ্ছে এই দয়ের পরিবর্তে কি বসবে, দয়ের পরিবর্তে খণ্ডত বসবে, ঠিক আছে, কিন্তু এই যে ধ আছে নিচে, এই ধ তো বসার কথা, তাহলে ধার হওয়ার কথা না, কিন্তু হার কেন হলো? এর নিয়ম হচ্ছে যে এই দ ধ, দয় ধ, এই যে যুক্তবর্ণ আছে দ ধ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে নর্মালি ধ থাকে না, ধ এর পরিবর্তে কি হয়ে যায়, হ হয়ে যায়। তাহলে এই দর পরিবর্তে ত খণ্ডত, আর এই ধর পরিবর্তে কি হয়ে যায়, হ হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ মুন্নি, উদ্যোগ, উদ্যোগ যোগ, হ্যাঁ এরকম আছে। আচ্ছা লেখা শেষ হয়েছে বলেন তো, লেখা শেষ হইলে আমরা আরেকটা নিয়ম দেখি। দেখেন সবগুলো একই নিয়ম, আমি জাস্ট 2টা 3টা করে উদাহরণ দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা টাস্ক করলে বুঝতে পারেন। আচ্ছা লেখা হয়েছে, একটু একটু তাপসী, রাশেদ বা বাকি যারা আছে একটু বলেন তো। আচ্ছা একটু বলেন তো, এই যে হচ্ছে এইটা, এইটা হচ্ছে কোন সমাস হবে বলেন তো, এটা কোন সমাস বলেন, এটা কোন সমাস বলেন? মুন্নি বলেন কোন সমাস, বলেন কোন সমাস? দেখেন বর্গে জ যুক্ত যদি থাকে তাহলে কি থাকতে পারে, উজ্জ্বল, তাহলে কি হবে, উদ যোগ জল। আচ্ছা বলেন তো এই জল মানে কি, বলেন এই জল মানে কি? আচ্ছা এই জল মানে কি বলেন, কে পারবেন, এই জল মানে কি বলেন, এই জল মানে কি? এই জল মানে কি বলেন, এই জল মানে হচ্ছে আলো, এই জল মানে হচ্ছে কি আলো। দেখেন উজ্জীবিত, তাহলে উদ যোগ জীবিত, বুঝতে পেরেছেন? অব্যয়ীভাব সমাস। আচ্ছা একই নিয়ম, এখানে যতগুলো সমাস আছে একই নিয়ম, বুঝতে পেরেছেন? আচ্ছা এইটা কি হবে বলেন তো, এটা কি হবে বলেন তো, কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা কি হবে বলেন? আচ্ছা জয়া দাস, সাদিয়া বলেন কুজ্ঝটিকার সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? একই নিয়ম, যে নিয়মগুলো দেখালাম একই নিয়ম। কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা, কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। বলেন এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? নিয়মটা বুঝে থাকলে তো পারবেন। একটু বলেন যে এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে, পারবেন?
কুজ্ঝটিকা সন্ধি বিচ্ছেদ দেখেন। আচ্ছা দেখি, এই যে বর্গের জয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত। তাহলে ক হুসুকার আর হচ্ছে ত কুত প্লাস, তাহলে বর্গের জ চলে গেলে কি থাকে? ঝ ঝ টয়ষট্টি কয়কারকা। এই তো ইজি জিনিস, মানে প্রত্যেকটাই সেম। এইখানে যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডটাই থাকুক না কেন তার পরিবর্তে কী বসবে? খণ্ডত। আর বাকি যা আছে সব সেম থাকবে। আচ্ছা মুন্নি খাতুন লিখেছেন কুত প্লাস ঝটিকা, ঠিক আছে। বাকিরা কমেন্ট করেন এটা, বাকিরা কমেন্ট করেন এটা কি হবে? আচ্ছা আরেকটা বিষয় একটু আমাকে কনফার্ম করেন তো, যে আচ্ছা এই যে দুইটা লিখলাম জগৎজ্যোতি, এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, রাইট কোনটা বলেন তো? শুদ্ধ কোনটা? জগৎজ্যোতি শুদ্ধ কোনটা? 1 নাম্বার না 2 নাম্বার বলেন তো? দেখেন এটা কিন্তু শুদ্ধ বানান আছে না? শুদ্ধ বানানে থাকে। এই দুইটার মধ্যে রাইট কোনটা বলেন তো? এই দুইটার মধ্যে রাইট কোনটা বলেন? 1 নাম্বার না 2 নাম্বার? আচ্ছা রানী জয়া দাস, বাকিদের কি খবর বলেন তো? বাকিরা কি বুঝতেছেন না? এ সকলে কি বুঝতেছেন নিয়মগুলো? বুঝতেছেন কিনা বলেন তো? দেখেন এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যেহেতু সন্ধি থেকে আপনাদের 5 নম্বর থাকবে, তো আমি চাচ্ছি যে এই বিষয়টা আরেকটু জোর দিই। আরও আপনাকে দেখা যাচ্ছে যদি এরপরেও ক্লাস করানো লাগে করাবো, যাতে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ হয়ে যায়। আপনারা কি বুঝতেছেন? একটু কমেন্ট করেন তো। এই যে জগৎজ্যোতি কোনটা রাইট, প্রথমটা না দ্বিতীয়টা? দেখেন জগৎজ্যোতি রাইট হচ্ছে দ্বিতীয়টা। বুঝতে পারছেন কেন দ্বিতীয়টা? সেটা এটা কি লেখা হয়েছে? তাহলে আপনাদের একটু আমি দেখাচ্ছি। আমি মিশাই দিলাম। আচ্ছা নোট দিব, যদি কোনো অংশ বাকি থাকে তাহলে আমি তো নোট দিব। আচ্ছা বাতাসে সব হয়ে যাচ্ছে। জগৎজ্যোতি, তাহলে এই যে প্রথম যে জগৎ, তাহলে প্রথম বর্গের জোর পরিবর্তে কি বসলো? খণ্ডত যোগ তারপরে জ্যোতি। তাহলে জগৎজ্যোতি সন্ধি, এটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝছেন? জগৎজ্যোতি সন্ধি বিচ্ছেদ কি? জগৎ যোগ জ্যোতি। এটা হচ্ছে শুদ্ধ বানানোর ক্ষেত্রেও যতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সন্ধির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আচ্ছা 1 নাম্বারটা ইম্পর্টেন্ট না, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। দেখেন যেগুলো পড়াচ্ছি সবগুলোই বিগত সালে অনেকবার পরীক্ষায় এসেছে। সো যদি না বুঝেন কোনো অংশ তাহলে অবশ্যই জানাতে হবে যে আমি এই জিনিসটা বুঝতেছি না। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা লেখা শেষ হয়েছে? আশা করি শেষ হয়েছে। এখন বর্গের জোর পর কি আছে? ত আছে। তাহলে ত দিয়ে কি হয়? ত দিয়ে হতে পারে উত্তাল। আচ্ছা এই যে এটা কিন্তু তয়ত মানে কি? ত যোগ ত, অর্থাৎ দুইটা ত যখন আমরা কি করি পাশাপাশি বসাই তখন কি হয়ে যায়? এরকম হচ্ছে চিহ্ন হয়ে আসে ওর মতো। ও কিন্তু ওর উপর কি আছে? একটা দাঁড়িয়ে আছে, তাই না? এখন এই উত্তাল মানে কি? এই যে তয়ত মানে কি? দুইটা ত থাকবে। তাহলে যদি এরকম ত যুক্ত বর্ণ থাকে তাহলে প্রথম তটার পরিবর্তে কি বসবে? খণ্ডত বসবে। তাহলে আমরা কি লিখতে পারি? উত যোগ পরে কি একটা আছে? ত আছে না? তাল। দেখেন কি করলাম, এই যে তয়ত মানে কি? দুইটা ত। আমি যদি এটা ভেঙে লিখি তাহলে কি হবে? দেখেন এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কিন্তু এইরকম হবে, ত দুইটা আলাদা হয়ে যাবে, উত্তাল। এখন এই যে প্রথম ত আছে না, প্রথম ত এর পরিবর্তে কি বসবে? খণ্ডত বসবে। তাহলে কি হবে? এই ত এর পরিবর্তে খণ্ডত বসালাম যোগ তাল। বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে না। আর সন্ধির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সন্ধি এমনভাবে গঠিত হয় যেটা দুইটা পদেরই কিন্তু অর্থ থাকে, দুইটা পদেরই কি একটা আলাদা অর্থ থাকবে। যদি অর্থ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ধি হয় না। হ্যাঁ আমি কি মিশু লিখেছেন? জি স্যার বুঝতে পারতেছি, আগে তো আমি এসব পারতাম না, এখন পারতেছি। হ্যাঁ আমরা শুনেন, এই নিয়মগুলো যদি বোঝেন না, নিয়ম বুঝে প্র্যাকটিস করলে আপনি পারবেন।
নিয়ম বুঝে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, উত্তাল পড়লাম। আচ্ছা, একটা কথা বলেন তো, আচ্ছা সত্তা না হচ্ছে সত্তা, 1 2 কোনটা রাইট বলেন তো? এই দুইটার মধ্যে কোনটা রাইট? এই নিচে তর নিচে একটা ব আছে, এটা রাইট না ব ছাড়া? কোনটা রাইট? সত্তা বানান কোনটা রাইট বলেন তো? আমরা আরেকটা দেখি, উত্তীর্ণ। উত্তীর্ণ তাহলে সেম, উত যোগ তীর্ণ, উত্তীর্ণ। একইভাবে এই যে এই তকে যখন ভাঙবো তখন কি হবে? একটা খণ্ড ত হবে, বাকি একটা ত সহ বাকিটা বসবে। যেমন আমরা যদি বসি সত্য, তাহলে কি হবে? সৎ যোগ তৈব। আচ্ছা, কোনটা রাইট বলেন তো? সত্তা প্রথমটা না দ্বিতীয়টা বলেন তো একটু? প্রথমটা। আচ্ছা, কে? মুন্নি খাতুন প্রথমটা, সকলে লিখেছে প্রথমটা। সত্তা হচ্ছে 2 নম্বরটা রাইট, বুঝছেন? সত্তা বানানে 2 নম্বরটা রাইট। আচ্ছা, এইটা 1 নম্বরটা ভুল। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। এই যে সত্তা, তাহলে সৎ যোগ তা। আচ্ছা, একটু লিখে নেন আপনারা। হচ্ছে এই যে 4টা লিখলাম, দেখেন প্রত্যেকটাই একই নিয়ম, খালি আমাকে যুক্ত বর্ণটা চিনতে হবে। এই যে তয় ত, যুক্ত বর্ণটা চিনতে হবে, বুঝতে পেরেছেন? যুক্ত বর্ণটা যদি আমি চিনতে পারি, ধরতে পারি, তাহলে এই যুক্ত বর্ণের যে নিয়মটা আছে, যে এইখানে 7টা যে ব্যঞ্জন বর্ণ আছে তাদের পরিবর্তে সবগুলোতে খণ্ডত বসবে। আচ্ছা, দেখেন তো এই ত যুক্ত যে নিয়মগুলো আছে এগুলো কি তোলা শেষ হয়েছে? প্লাস হচ্ছে বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো আমাকে। একটু একটু বলতে হবে শেষ হয়েছে কি না। আচ্ছা, শেষ হয়েছে ধরলাম, কারণ আমাদের তো শেষ করতে হবে, এত বেশি সময় তো দেওয়া যাবে না। এখন কি আছে? চ যুক্ত। আচ্ছা, শরৎচন্দ্র, তাই না? আমরা কি জানতাম নর্মালি? শরৎচন্দ্র। দেখেন এইটাও কিন্তু রাইট, এইটাও রাইট, দুইটা দুই পাশে রাইট। শরৎচন্দ্র সন্ধির নিয়মে, আর এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, দুইটাই কিন্তু রাইট, বুঝতে পেরেছেন? এই জন্য এইটা আবার শরৎচন্দ্র দেখে আবার কনফিউশন লাগায়েন না, এটাও রাইট। তাহলে এই যে প্রথম চ এর পরিবর্তে কি বসবে? খণ্ডত। তাহলে শরৎ, শরৎ যোগ চন্দ্র। চলচ্চিত্র, তাহলে চল, এই যে দুইটা চ আছে না, একটা চর জন্য খণ্ডত যোগ চিত্র। বুঝতে পেরেছেন? দেখেন তো এগুলো বুঝতে পারেন কিনা। এই যে চয় চ, দুইটা চ আছে মানে কি? চ যোগ চ। এখন এই প্রথম চ এর পরিবর্তে খণ্ডত বসবে, তাহলে এই দেখেন স্বর খণ্ডত শরৎ, তারপরে বাকি আছে চ চন্দ্র। একইভাবে চল খণ্ডত চলত, তারপরে চয় শিকার, তারপর তৈর চিত্র। বুঝতে পেরেছেন এই দুইটা? বুঝতে পারতেছেন কি না? তারপরে যদি আমরা দেখি যে উচ্চারণ, উচ্চারণ তাহলে কি হবে? উত, এই যে একটা চর পরিবর্তে খণ্ডত, পরে চারণ, উদ যোগ চারণ। এগুলো কিন্তু খুবই ইজি, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু একটু নিয়মটা বুঝলেই খুবই ইজি। সমস্যা আছে কারো? দেখেন তো এক সমস্যা আছে কারো? একটু বলেন তো, যে এই যে চ যুক্ততে কারো সমস্যা আছে? চ যুক্ততে কারো সমস্যা আছে? একটু বলেন তো আমাকে। কারো সমস্যা আছে কিনা একটু বলেন। সমস্যা না থাকলেও সেটাও বলতে হবে, লেখা হয়েছে কিনা প্লাস সমস্যা আছে কিনা। আচ্ছা, মিশাই দিলাম, আশা করি সমস্যা নেই। আমি ক্লাস শেষে আপনাকে আটা দিয়ে দিব, আপনাদের নতুন করে সন্ধির হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, জি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শেষে একদম ল যুক্ত। এখন ল যুক্ত হয়ে কি হবে? যেমন উল্লাস,
উল্লাস কি হবে? উদ যোগ লাস। তারপর আছে উল্লেখ, উথ যোগ লেখ, উল্লেখিত। দেখেন, আচ্ছা এখানে কি আছে? লয় ল আছে না? লয় ল মানে কি? ল যোগ ল। এই যে দুইটা ল আছে না, তাহলে প্রথম ল এর পরিবর্তে কি হবে? খণ্ডত, পরেরটা সেম থাকবে, আগের নিয়ম। এখানে এই জিনিসটা একটু খেয়াল করেন তো, এই যে উল্লেখিত, হিসাব অনুসারে উতের পরে ল, ল এখানে হওয়ার কথা না, কিন্তু এই যে লেখিত, লেখিত বলতে শুদ্ধ কোনো বানান নেই, শুদ্ধ বানান হচ্ছে লিখিত। শুদ্ধ বানান কি? ল হিসিকার, লিখিত। এই জন্য উল্লেখিত হইলেও এখানে কি ল সঙ্গে একটা হিসিকার হবে বা রস্বইকার, যেটাই আমরা বলি। আচ্ছা দেখেন, এই যে ল যুক্তটা বুঝতে পেরেছেন কিনা? কি বলছে? লেখা হয়েছে, ওকে ওকে, প্রবলেম নাই ভাইয়া। পিডিএফ তো দিবেন, দুই একটা লিখতে না পারলে পরে লিখে নিব, নয়তো টাইম তো পাবো না বেশি। হ্যাঁ আসলে দুই একটা যদি আপনাদের বাকি থাকে, বাকি রাখবেন, একটু একটু করে ফাঁকা রেখে আপনারা জাস্ট একটু বোঝার ট্রাই করেন বিষয়গুলো। আমি তো আপনাদের সুবিধার্থে পিডিএফগুলো দিব, যাতে হচ্ছে আপনারা বেশি পেইন নিতে না হয়। আচ্ছা এগুলো এগুলো কি হয়েছে? এগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা একটু কি করব? একটু দেখব যে আমরা এতক্ষণ কি শিখলাম। আচ্ছা এইটার সন্ধি বিচ্ছেদ কি হবে লেখেন। আচ্ছা এগুলো কি পারবেন? লেখেন তো, দেখেন তো কেউ পারেন কিনা এগুলা। একটু একটু ট্রাই করেন তো যে এগুলো পারেন কিনা, একটু দেখেন পারেন কিনা, একটু দেখেন তো এগুলো পারেন কিনা। একটু দেখেন তো এগুলো কেউ পারেন কিনা, পারবেন কেউ? আচ্ছা এগুলো হচ্ছে এগুলো কি করবেন? এগুলো ঠাডা মুখস্থ করবেন। ঠাডা মানে একদম, মানে কি বলবো, যে ঘুমের সময় ঘুমাইলে অনেক সময় আমরা কি বলি, আমরা বলি যে বিভিন্ন রকম করি না, আমরা গ্রামের ভাষায় বলি যে ভুল বকতেছে, মানে বিভিন্ন রকম কথা বলি না ঘুমের মধ্যে। তো ঘুমের মধ্যে বললেও যেন এগুলো ভুল না হয়। দেখেন এগুলো এই যেমন পদ্ধতি অনেকবার পরীক্ষায় এসেছে। তারপর এই যে নাচ জামাই, দেখেন এগুলো আমরা যে নিয়ম পড়লাম সেই নিয়ম অনুসারে কিন্তু এগুলো হবে না। আমরা কি বললাম? এই যে বোরকের জ বা এই যে দ, এগুলো থাকলে কি হবে? খণ্ডত হবে, কিন্তু না, এখানে এটা কি হবে? বিপদ যোগ জনক। আচ্ছা তারপরে এখানে বিপদ, বিপদ জাল, তাহলে বর্গের জ থাকলে খণ্ডত হওয়ার কথা, কিন্তু এখানে কি হবে? বিপদ যোগ জাল। আচ্ছা কেন হবে, কেন এটা নিয়ম মানলো না, সে ব্যাখ্যাটাও আপনাকে দেই। আপনাকে প্রথমে বলেছি সন্ধি হতে গেলে এই যে যে পদগুলো মিলতেছে এগুলোর আলাদা করে অর্থ থাকতে হবে। এই যে বিপদ, দেখেন এই বিপদ বলে কোনো শব্দ নেই ডিকশনারিতে। এই বিপদ, এই খণ্ডত, পরপর খণ্ডত, এইটার কোনো অর্থ বাংলা ডিকশনারিতে নেই, কিন্তু বিপদ আছে। কিন্তু এই বিপদ, এই বিপদ শব্দটা কি বাংলা ডিকশনারিতে আছে। তো যখন সন্ধির নিয়মই হচ্ছে, আমরা আপনারা যারা নতুন জয়েন করছেন প্রথম ক্লাসটা, আপনারা সকলেই প্রথম ক্লাসটা দেখবেন যে এইটা সন্ধি করতে গেলে আমি এমনভাবে শব্দকে ভাঙতে পারবো না যে যার কোনো অর্থই থাকবে না। সন্ধি হতে গেলে কি আলাদাভাবে অর্থ থাকতে হবে। তাহলে এই যে আমি যদি দর পরিবর্তে খণ্ডত বসাই তাহলে কিন্তু আলাদা করে কোনো অর্থ থাকবে না। তাহলে যখন অর্থ আনার জন্যই কিন্তু মূলত এগুলো এইভাবে চলে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা অনেকেই লিখেছেন
আচ্ছা বিপদ না, এই যে জয়া দাস খণ্ড তো হবে না বাবা, সরি বাবা বলে ফেলছি। বিষয় হচ্ছে যে এই যে হচ্ছে মানে এগুলো ব্যতিক্রম, এই জন্য আপনাকে বললাম যে এই যে 4টা 5টা আছে এগুলো মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? আপনি গুলাই ফেলবেন না হলে, পরীক্ষার হলে মানে অনেক সময় আবেগ সামলানো যায় না, এই জন্য আপনাকে বললাম এগুলো মুখস্থ করবেন। আর কেন এগুলো ব্যতিক্রম সে ব্যাখ্যাটা দিলাম যে অর্থর জন্য। কারণ আপনি যখন খণ্ডত দিবেন ওইটার কোনো অর্থ কিন্তু নেই, বাংলা ডিকশনারিতে ওইরকম কোনো শব্দই নেই, তাহলে যেটা নেই সেটা আপনি কিভাবে সন্ধি করবেন? এই জন্য কিন্তু এগুলো ব্যতিক্রম। আচ্ছা, জনক, পদযোগ হতি, পদ্ধতি। এই যে একটু আগে বললাম আপনাদের, এই যে দয় ধ যদি থাকে, দয় ধ যদি থাকে তাহলে এই যে ধ, এই ধ এর পরিবর্তে এই ধ এর পরিবর্তে কি বসে? হ বসে। তাহলে এই যে দয় ধ যদি যুক্তবর্ণ থাকে তাহলে এই ধ শেষের ধ এর পরিবর্তে কি বসে? হ বসে। আর এখানে পদ্ধতি, তারপরে বদজাত, বদ যোগ জাত, নাথ জামাই, নাথ যোগ জামাই। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আবারও বলি, এইখানে যে কয়টা আমি লিখেছি বা আমার নোটে দেওয়া থাকবে সবগুলো মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন? কারণ এগুলো ব্যতিক্রম, এগুলো পরীক্ষার হলে আপনার মাথা খাটানোর দরকার নাই, মুখস্থ করবেন, পরীক্ষায় আসলে এভাবে লিখবেন। আপনাদের তো এমসিকিউ হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনাদের লিখিত হবে, এখান থেকে যদি থাকে লিখিত একদম লিখে ফেলবেন, এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এই সকলে বুঝতে পেরেছেন কি বললাম? ঠাডা মুখস্থ করবেন, কারণ এগুলো ব্যতিক্রম, পরীক্ষার হলে আপনাদের মনে থাকতে নাও পারে, এই জন্য এগুলো যদি মুখস্থ করে পরীক্ষায় আসলে মুখস্থ লিখে দিবেন। সকলে বুঝেছেন? বলেন তো এখানে কি বললাম, বুঝেছেন? একটু দ্রুত রিপ্লাই করেন তো, বুঝেছেন কি না? বিপদ জাল বুঝেন নাই কেন? পরাণ পাখি বিপদ জাল বুঝি নাই। আচ্ছা দেখেন, বিপদ জাল বোঝেন নাই কেন? বিপদ, আচ্ছা এই যে বিপদ, এই বিপদ নামে শব্দ আছে না? একটু দেখেন বিপদ, এই বিপদ মানে কি? বিপদ মানে তো বোঝেন যে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছেন। আর এই হচ্ছে বিপদ, এই বিপদ নামে কোনো শব্দ কি কোথাও নেই, কোনো শব্দ বাংলা ডিকশনারিতে নেই। তাহলে এই যে এখানে বিপদ হচ্ছে না, তাহলে এই বিপদ হচ্ছে না, তাহলে বিপদের পরিবর্তে কি হবে? এই বিপদ হবে। আচ্ছা, এটা তো বুঝছেন, এইটা তো বুঝছেন আশা করি। এখন এই বর্গের জোর পরিবর্তে কি বসলো? দ বসলো, আর বাকি যে জাল আছে সেই জাল এখানে বসলো, এখানে না বোঝার কি আছে? যাই হোক, আপনারা এটা মুখস্থ করবেন, বুঝতে পারছেন? আপনাদের মুখস্থ করতে বলছি, মুখস্থ করবেন, কারণ আপনারা যদি এই পরীক্ষার হলে এটা নিয়ে মাথা খাটাইতে যান তাহলে ভুল করবেন। কারণ ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। যদি নিয়মের মধ্যে পড়তো তাহলে সেইটার ব্যতিক্রম থাকতো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন যখন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নিয়ম 2 পড়ব। এতক্ষণ আমরা কি পড়লাম? যে 7টা বর্ণ ছিল, সেই 7টা বর্ণ যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে খণ্ডত হয়। এখন যদি এই যে খণ্ডত থাকে তার পরিবর্তে কি বসবে? তার পরিবর্তে আমরা কি বসাবো? দ বসাবো। এখন কোনো একটা শব্দের মধ্যে যদি খণ্ডত থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? দ বসাবো। যেমন তৎপর, তাহলে কি হবে? তৎ যোগ পর। বুঝতে পেরেছেন? আচ্ছা, মুখস্থ, হ্যাঁ জয় দাস মুখস্থ করতে হবে। তারপর তৎসম, কি হবে? তৎ যোগ সম। এরকম যতগুলো আসবে খণ্ডতয়ের পরিবর্তে কি বসবে? দ বসবে। বিপদ সীমা, বিপদ যোগ সীমা। বুঝতে পেরেছেন? তাহলে যদি কোনো একটা শব্দে, আমি সংক্ষেপে লিখছি, কোনো একটা শব্দে খণ্ডত থাকে তার পরিবর্তে কি বসাতে হবে? দ। তাহলে তৎপর, তৎপরকে আমরা যদি ভাঙি তাহলে খণ্ডতর পরিবর্তে দ, তৎ যোগ পর, তৎসম। এই যে খণ্ডতর পরিবর্তে দ, তৎ যোগ সম। বিপদ সীমা, দেখেন এটা কিন্তু বিপদ সীমা না, বিপদ সীমা। তাহলে বিপদ যোগ সীমা, বিপদ সীমা।
আচ্ছা, সমস্যা আছে বলেন তো, এই 2 নাম্বার নিয়মে কারো সমস্যা আছে? আচ্ছা, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে আরে এটা হচ্ছে ব্যতিক্রম, এটা একটু মুখস্থ রাখবেন। এখানে দ না বই ধ বুঝবে, কারণ এই যে খুদ, খুদ বলে কোনো শব্দ নেই, বুঝছেন? খুদ বলে বাংলা ডিকশনারিতে কোনো শব্দ নেই, এটা একটু মনে রাখবেন। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে কি ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা কি বুঝলাম? দ্বিতীয় নিয়মে যে খণ্ডত থাকলে তার পরিবর্তে দ বসে। আচ্ছা, সমস্যা আছে কারো বলেন তো? এই 2 নাম্বার নিয়মে সমস্যা আছে কারো? একটু দ্রুত রিপ্লাই করতে হবে, না হলে কিভাবে বুঝবো সমস্যা আছে কিনা? আচ্ছা, আশা করি সমস্যা নেই, কারণ এগুলো খুবই ইজি, বুঝছেন? আর যেগুলো পড়াচ্ছি সেগুলোই পরীক্ষাতে আসে, সেই নিয়ম থেকেই পরীক্ষাতে আসে। সো এই নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন নিয়ম আমরা 3 পড়বো। এটা নিয়ম কত পড়বো? 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মে কি পড়বো আমরা? আচ্ছা, সমস্যা নেই। সাদিয়া, সানজিদা, রানী, আর উপরে কে ছিল? উপরে উপরে ছিল মনে হয় মুন্নি। আচ্ছা, যাই হোক, যতটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন 2টা যুক্ত বর্ণ লিখেছি, একটা হচ্ছে সযোগ ট আর একটা হচ্ছে সযোগ ঠ, তাই না? মূর্ধন্য সযোগ ট আর মূর্ধন্য সযোগ ঠ। যদি কোনো একটা শব্দে এই 2টা যুক্ত বর্ণ থাকে, কোনো একটা শব্দে কি থাকে? এই 2টা যুক্ত বর্ণ যে কোনো একটা থাকে, তাহলে এই যে প্রথম যে মূর্ধন্য স আছে, এই যে প্রথম মূর্ধন্য স আছে, এটা চেঞ্জ হবে না, কিন্তু পরের যে ট, পরের ট থাকলে, আচ্ছা, পরের যে ট আছে এই ট থাকলে হয়ে যাবে ত, আর ঠ থাকলে হয়ে যাবে থ। নিয়মটা বুঝতে পেরেছেন? কোন একটা, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে নষ্ট, নষ্ট, তাহলে কি হবে? নশ যোগ ত। আচ্ছা, একটু খেয়াল করেন, নিয়মটা বোঝার চেষ্টা করেন। কোন একটা শব্দটা কি? নষ্ট। এখন এই নষ্ট শব্দে একটা যুক্ত বর্ণ আছে। কি যুক্ত বর্ণ আছে? এই যে মূর্ধন্য স ট একসঙ্গে আছে না? যুক্ত বর্ণ মানে কি? 2টা বর্ণ একসঙ্গে যুক্ত থাকে, মূর্ধন্য স ট। অথবা যদি থাকে মূর্ধন্য স ঠ, এই তো মূর্ধন্য স ট, অথবা যদি থাকে মূর্ধন্য স ঠ, তাহলে এই 2টা যুক্ত বর্ণের মধ্যে যে কোনো একটা যুক্ত বর্ণ যদি থাকে, তাহলে এই যে প্রথম যে মূর্ধন্য স আছে, এই প্রথম মূর্ধন্য স কোনো রকম পরিবর্তন হবে না, সেম থাকবে। এই পরের যদি ট, পরের টটা হয়ে যাবে ত, যদি ট থাকে সেটা হয়ে যাবে ত, আর যদি ঠ থাকে সেটা হয়ে যাবে থ। বুঝতে পেরেছেন? নিয়মটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো? আমি যে নিয়মটা বুঝালাম যে কোনো একটা শব্দে এই 2টা যুক্ত বর্ণ, মূর্ধন্য স ট অথবা মূর্ধন্য সই ঠ, এই 2টার মধ্যে যে কোনো একটা যুক্ত বর্ণ থাকে, তাহলে প্রথম যে মূর্ধন্য স আছে সেইটা পরিবর্তন হবে না, সেইটা ঠিক থাকবে। তারপরের যে ট, যদি ট থাকে তাহলে ত হয়ে যাবে, আর যদি ঠ থাকে তাহলে থ হয়ে যাবে। নিয়মটা বুঝেছেন? একটু কমেন্ট করেন তো যে নিয়মটা বললাম, নিয়মটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন। নিয়মটা বুঝেছেন কিনা একটু জানান আমাকে। নিয়মটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। কষ্ট, কষ্ট কি হবে? কষ যোগ ত। তারপর বৃষ্টি, তারপর ষষ্ঠ,
যোগ থ। জি বুঝেছি। আচ্ছা, বৃষ্টি, হ্যাঁ অনেকেই লিখেছেন। যাই হোক, আপনারা এইটা বুঝতে পেরেছেন। এই দেখেন তো একটু খেয়াল করে যে এইটা বুঝতে পেরেছেন কি না। এই যে 4টা উদাহরণ দিলাম, দেখেন যখন মূর্ধন্য ষ আছে তাহলে প্রথম মূর্ধন্য ষ সবগুলোতে সেম আছে। দেখেন মূর্ধন্য স্বর কোনো পরিবর্তন নেই, শুধু মূর্ধন্য স্বর পরে একটা কি বসছে, হর্ষন্ত ব। আচ্ছা, তারপরে এই যে ট থাকলে কি হয়ে গেছে, ত। এই যে শেষে ট ছিল, ত হয়ে গেছে, ট ছিল, ত হয়ে গেছে। এখানে দেখেন এখানে বৃষ্টি, তাহলে এই যে একটা কি ছিল, রস্বইকার ছিল, সেই রস্বইকারটা এখানে কিন্তু চলে আসছে। এই যে ঠ ছিল, ঠ থাকলে কি হয়ে গেছে, থ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? হসন্ত যে হবে সেটা বুঝবো কি করে? সবগুলোতেই তো হচ্ছে হসন্ত, কি করে আলাদা করে বুঝবেন? আচ্ছা, দেখেন বুঝতে পেরেছেন কি না। দেখেন এই যে 3 নাম্বার যে নিয়মটা বললাম, 3 নাম্বার নিয়মটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলেন তো, একটু কমেন্ট করেন দ্রুত, একটু জানান যে বুঝতে পেরেছেন কিনা বা কারো কোথাও সমস্যা আছে কিনা, একটু কমেন্ট করে জানান দ্রুত। তাপসী রাশেদ, আপনি কি বুঝতে পেরেছেন? একটু 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 বলতে হবে বুঝতে পেরেছেন কি না। আচ্ছা, আশা করি আপনাদের সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে চতুর্থ নিয়মে চলে যাই। দেখেন আপনাদের স্বাস্থ্য সহকারীর জন্য যা পড়াচ্ছি এর বাইরে পড়তে হবে না, এই নিয়মের বাইরে আসবে না, কিন্তু এইখানে এই নিয়মেরই নতুন করে একটা উদাহরণ দিতে পারে তারা। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে এই নিয়মগুলো। বাংলার ক্ষেত্রেও সেম, গণিতের ক্ষেত্রেও সেম, ইংরেজির ক্ষেত্রেও সেম। আপনার হুবহু প্রশ্ন চলে আসে কিন্তু একই নিয়মের অনেকগুলো উদাহরণ থাকে। সো এই জন্য আপনার চেষ্টা করতে হবে যাতে আমরা এই উদাহরণগুলো নিয়মের পাশাপাশি আমরা অনেকগুলো উদাহরণ সলভ করতে পারি। তাহলে এখন 4 নাম্বার নিয়ম পড়ব। 4 নাম্বার নিয়মে কি থাকবে, ইও ও দন্তের ন, তারপর অনেক স্বর, আর যদি ম থাকলে সেটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। কি লিখলাম দেখেন, এই যে এখানে 5টা বর্ণ লিখলাম, কি ব্যঞ্জন বর্ণ লিখলাম, উমো, ইও, দন্তন্য, অনেক স্বর, ম। এই যে 5টা, এই 5টা ব্যঞ্জন বর্ণ যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে তাহলে এই 5টা ব্যঞ্জন বর্ণের পরিবর্তে কি বসে, ম, নিচে একটা হসন্ত ব। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? নিয়মটা বুঝতে পেরেছেন? আগে উদাহরণ আমরা দেখব, অনেক উদাহরণ দেখব। এই যে 5টা ব্যঞ্জন বর্ণ আছে, এই 5টা ব্যঞ্জন বর্ণের মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে সেটাকে যদি আমরা সন্ধি করি তাহলে এদের পরিবর্তে কি বসবে, ম বসবে। আচ্ছা, যেমন শঙ্কা, শঙ্কা, তাহলে এই যে এখানে কি আছে, অনেক স্বর আছে, তাহলে এর পরিবর্তে কি বসবে, ম নিচে হসন্ত ব, সম যোগ কা। বুঝতে পেরেছেন? বুঝেছেন? সঞ্চয়, সঞ্চয়, এই যে দন্তন্য আছে, সম যোগ চয়। সন্তাপ, সম যোগ তাপ। এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। যেমন কিংবদন্তি, কিংবদন্তি, এই অনেক স্বরের পরিবর্তে কি ব্যবহার করব আমরা, ম ব্যবহার করব। কিম যোগ বদন্তি। বুঝতে পেরেছেন? আরো আমরা লিখতে পারি সম্মান, সম যোগ মান। আচ্ছা, আমরা আরো যদি লিখি তাহলে হচ্ছে সন্নিহিত, এরকম আরও অনেক উদাহরণ আছে। আচ্ছা,
আরেকটা লিখি কিংবা, এটা পরীক্ষায় আসে অনেক, কিংবা, তাহলে কিম যোগ বা। আচ্ছা আমরা একটু খেয়াল করি, যা পড়লাম আমরা একটু রিভিউ করি। আচ্ছা দেখেন, তাহলে যদি কোনো একটা শব্দের মধ্যে উমো, ইও, দন্তন্য, অনেক সময় ম, এই 5টা ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন থাকে এবং এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এই বর্ণগুলোর পরিবর্তে কী বসে? ম, আর শেষে একটা হসন্ত ব বসে। যেমন শঙ্কা, তাহলে এইখানে কি আছে? অনেক স্বর আছে না? তাহলে অনেক স্বরের পরিবর্তে কি বসবে? ম বসবে। তাহলে সমযোগ কা, সঞ্চয়, সমযোগ চয়। এইখানে দন্তন্য আছে না? তাহলে দন্তন্যর পরিবর্তে ম বসবে। সমযোগ তাপ, কিংবদন্তি, অনেক স্বর আছে না? তাহলে কিম যোগ বদন্তি, তাহলে এই অনেক স্বরের পরিবর্তে ম বসবে। সম্মান, সমযোগ মান, ম থাকলে তো মই বসতেছে। সন্নিহিত, সমযোগ নিহিত। সংলাপ, সমযোগ লাভ, কিংবা, কিম যোগ বা। কি কঠিন মনে হচ্ছে বলেন তো? এই যে নিয়ম 4 কি কঠিন মনে হচ্ছে? একটু বলেন তো, নিয়ম 4 কি কঠিন মনে হচ্ছে কি না? একটু জানাবেন, নিয়ম 4 কি কঠিন মনে হচ্ছে? নিয়ম 4 কি কঠিন মনে হচ্ছে? সানজিদা, তাপসীরা একটু বলেন তো, পরাণ পাখি না, এগুলো খুবই ইজি, বুঝতে পারছেন? কিন্তু একটু মনে রাখতে হবে, আপনাদের একটু মনে রাখতে হবে। যারা সন্ধি নিয়ে সমস্যা, এর আগের ক্লাসে আমি ম্যাক্সিমামে খাতা দেখলাম যে তারা সন্ধিতে খারাপ করছে। আরেক সন্ধি খারাপ করছে বলতে সঙ্গে অনেকে ভালো করছে, তবে অনেকের একটা ছিল যে আপনারা যারা বাক্য তৈরি করছেন, বাগধারা, বাগধারা দিয়ে বাক্য তৈরি করার সময় দেখতে হবে যে আসলে বাক্যের অর্থের সঙ্গে মিলতেছে কিনা, আমি যেটা ব্যবহার করতেছি সেটার সঙ্গে মিলতেছে কিনা। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকে বাক্য তৈরি করছেন নিজের মতো করে, কিন্তু আসলে নিজের মতো করে করলে তো হবে না। আপনার ওই ওই যে বাগধারার সাথে আপনার অর্থটার মিল আছে কিনা, অর্থের সাথে আপনি যে বাক্যটা লিখতেছেন ওইটা মিলতেছে কিনা। আচ্ছা, সমস্যা নেই। এখন আমাদের আবার কিছু ব্যতিক্রম পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসে। দেখেন, যেগুলো আপনাকে মুখস্থ করতে বলবো সেগুলো চেষ্টা করবেন মুখস্থ করার। দেখেন, যেগুলো মুখস্থ করতে বলবো সেগুলো মুখস্থ করতে বলবেন। দংশন, আচ্ছা এই কয়টা মুখস্থ করবেন। দংশন, হিংসা, সিংহ, বৃংহতি। এখানে নর্মালি এই যে অনেক স্বর আছে না, অনেক স্বরের পরিবর্তে কি বসা উচিত ছিল বলেন তো? ম বসা উচিত ছিল, কিন্তু ম না বসে এখানে কি বসছে? প্রত্যেকটাতেই দন্তন্য। তাহলে এই যে 4টা উদাহরণ আছে, এই 4টা উদাহরণ মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? এই 4টা উদাহরণ কি করবেন? মুখস্থ করবেন। 4টা উদাহরণ কি করবেন? মুখস্থ করবেন। আমরা আরেকটা নিয়ম পড়ব, আরেকটা নিয়ম পড়লে আমাদের আজকে ক্লাস শেষ। এবং এর বাইরে কিন্তু আপনারা এগুলো পড়ার সময় যারা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়েছেন, আপনাদের এগুলো পড়ার সময় এইটুকু মনে হচ্ছে যে না, এগুলোই তো আমরা ঘুরে ফিরে পরীক্ষায় আসে। যারা বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়েছেন তারা কিন্তু ধরতে পারতেছেন যে এগুলোই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আচ্ছা, এই 4টা মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? না হলে আবার গ্যামজাম লাগাই ফেলবেন। এই 4টা মুখস্থ করবেন, দংশন, হিংসা, সিংহ, বৃংহতি। কথা বুঝেছেন? একটু বলেন তো, সানজিদা, তাপসী, রানী, তারপরে মুন্নি, আরও যারা আছেন একটু বলেন তো যে আপনারা বুঝেছেন কি না। কী বললাম যে এই 4টা মুখস্থ করবেন, বুঝেছেন? আরেকটা নিয়ম পড়বো, আরেকটা নিয়ম পড়লে আমাদের শেষ। আশা করি বুঝেছেন আপনারা, ধরে নিলাম। আমরা আরেকটা নিয়ম পড়বো।
আচ্ছা, এইখানে একটু আমরা খেয়াল করি যে এই উপরের যে শব্দগুলো আছে, শব্দ বলতেছি, উপরের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এগুলো যদি নর্মালি কোনো একটা বাক্যে থাকে তাহলে সন্ধি করার সময় এই বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের পরিবর্তে নিচের ব্যঞ্জনগুলো বসে। যেমন বাগধারা, বাগধারা কি হবে? বাক যোগ ধারা। দেখেন এইখানে গ ছিল না, তাহলে গ এর পরিবর্তে কি বসালাম আমরা? ক বসালাম। একইভাবে প্রত্যেকটা আমরা ব্যবহার করতে পারি, যেমন দিগন্ত, দিক যোগ অন্ত। নিচ যোগ অন্ত, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হবে। আচ্ছা, আমি এখানে ধরবে না, আচ্ছা এখানে আমরা কয়েকটা উদাহরণ লিখছি। দেখেন এখানে কি আছে? বাগধারা। এই যে এখানে গ আছে, গড় পরিবর্তে কি বসছে? ক। এই যে এখানে কি দিগন্ত, দিগন্ত গ আছে, গড় পরিবর্তে কি বসছে? ক। এখানে বর্কের জ, নিজন্ত, এই বর্কের জর পরিবর্তে কি বসছে? চ। দেখেন বর্কের জ থাকলে কি বসে? চ। দেখেন সুবন্ত, এখানে ব আছে না, বর পরিবর্তে কি বসছে? প। ষড়ঋতু, র আছে এখানে, রর পরিবর্তে কি বসছে? ট। দেখেন র বা ড থাকলে তার পরিবর্তে ট। তাহলে আমরা এই যে এখানে যে উদাহরণগুলো আছে এগুলোই পরীক্ষায় আসে। ষড়ঋতু, ষটঋতু, তারপরে আছে কি স্বর আনন বা স্বরানন, তারপর শট আনন, যাই হোক এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে। তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে এই গ বর্গের জ, তারপর ড বা র, দ বা ব, এগুলো যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে, এই ব্যঞ্জন বর্ণগুলো, তার পরিবর্তে গ এর পরিবর্তে কি বসবে? ক। বর্গের জর পরিবর্তে চ, র এর পরিবর্তে ট, দ এর পরিবর্তে ত, আর ব এর পরিবর্তে প বসবে। এবং আমরা এখানে কিছু উদাহরণ দেখলাম। ও আচ্ছা, ট লিখে ফেলছি। হ্যাঁ, ঢ বসবে, ঢ। ঠিক আছে জয়া দাস। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন? একটু রেসপন্স করেন। কি করলাম? ঠিকই তো আছে, টয় তো বসবে, র থাকলে টয় তো বসবে। আচ্ছা, আপনাদের কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। বুঝতে পেরেছেন কি না বলেন? আচ্ছা, ড থাকলে ঢ বসতে পারে, কিন্তু র থাকলে পারে কি বসবে? ট। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো, তাহলে আজকে ক্লাসটা আমরা শেষ করব। দেখেন একটা আমরা হচ্ছে ইংরেজি পরীক্ষা নিব আর কি। ইংরেজি পরীক্ষার সিলেবাস কি হবে সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখি কালকের মধ্যে জানিয়ে দিব। রেসপন্স করতে হবে, কারো রেসপন্সই তো পাচ্ছি না। আচ্ছা, একটু একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে দেখেন বাংলাতে আমাদের কারক, সমাস, সন্ধি এগুলো শেষ, আর খুব ভালোভাবে শেষ করছি। যাদের সমস্যা হচ্ছে তারা ক্লাসগুলো বারবার দেখবেন। স্বাস্থ্য সহকারীর জন্য একটু ভালো করে পড়বেন। হচ্ছে সন্ধি পড়লেন, সন্ধি, সমাস, কারক,
এই তিনটা ভালো করে পড়বেন, পাশাপাশি যেগুলো আছে বাগধারা মুখস্থ অংশ এগুলো তো বাসায় বাগধারা শুদ্ধ বানান। আচ্ছা, আপনারা সন্ধি নিয়ে আর কারো সমস্যা থাকার কথা না, কারণ বিগত যে প্রশ্নগুলো যেখান থেকে বেশি আসতো সে আজকের ক্লাসে আমরা কিন্তু এগুলো শেষ করলাম। সো আপনাদের আবার হচ্ছে আমি দিয়ে দিব পিডিএফ, মানে একটু এক্সাম্পল সহ, যাতে বিগত সালের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে পারেন সেভাবেই সাজিয়ে দিব। আর ইংরেজি পরীক্ষা নেওয়ার আগে আমি ইংরেজিরও হচ্ছে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আমরা যেহেতু লিখিত পরীক্ষা হতে পারে 95% লিখিত পরীক্ষার সম্ভাবনাই বেশি, সো আমরা লিখিত পরীক্ষার জন্যই মূলত এখন পরীক্ষাগুলো নিব এবং সেভাবেই প্রিপারেশনগুলো আমরা রেডি করাবো। তো এখন ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের অনুচ্ছেদ লিখো 5 নম্বর। অনুচ্ছেদ লেখো 5 নম্বর, যে কোনো একটা বিষয় লিখতে বলতে পারে। যেমন ধরেন আপনাকে লিখতে বলতে পারে যে ডেঙ্গু নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বললো, আপনি 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখবেন। এখন ডেঙ্গু নিয়ে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো আসলে একটা অনুচ্ছেদ লেখার শেখানোর কিছু নাই। আপনার নিজের মতো করে আপনি 1.5-2 পৃষ্ঠা লিখবেন। ডেঙ্গু মানে যে কোনো বিষয় আসতে পারে, আমি আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় দিব। ডেঙ্গু অথবা আসতে পারে, যেমন মানে এগুলো আসে মানে ভাইরাল টপিকগুলো, যেমন কিছুদিন আগে হামে কিন্তু অনেক শিশু মারা গেছে, হাম দিয়ে বলতে পারে যে হাম নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে, বা আপনার টিকা নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে। মানে যে কোনো বিষয় নিয়ে একটা আপনাকে অনুচ্ছেদ লিখতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসতে এমন না, আসতে পারে। এই জন্য আমাদের কয়েকটা টপিক আমাদের পড়তে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার দিতে পারি। মানে 5টা 7টা বা 10টা যদি আমি পড়ি, এগুলো তো মুখস্থ করার কিছু নাই, জাস্ট আপনারা 5-7 বার একটু দেখবেন, পড়বেন, আপনার আইডিয়া হবে, ওই টপিকের ওপর আইডিয়া হবে। বুঝতে পেরেছেন? তো আমি এইটাও আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আজকের হচ্ছে মোটামুটি আমাদের বাংলার আর পড়ার মতো কিছু নেই আমাদের। সত্যি কথা বলতে আপনাদের পরীক্ষায় যা আসবে বাংলায় আমাদের পড়ার কিছু নেই। বাংলা সাহিত্যের কিছু অংশ আছে, আসলে মানে সাহিত্য থেকে আপনার 1-2 নম্বর থাকে, কিন্তু ওই বিশাল সিলেবাস পড়ে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি বাংলার পিডিএফ দিয়ে দিব আপনাকে, সন্ধিসহ একবারে সবগুলো একসঙ্গে করে আপনাকে পিডিএফ দিয়ে দিব একটা নতুন করে, সেটা পড়বেন। আর ইংরেজির জন্য কি পড়তে হবে না পড়তে হবে আমি আপনাদের জানায়া, ওই ইংরেজির উপরেই হয়তোবা যে টপিকটা থেকে আপনাদের আমার মনে হবে যে আপনার একটু বেশি পড়া দরকার, সেই টপিক 1-2টার উপর ক্লাস নিয়ে ইংরেজির উপর আবার পরীক্ষা নিব। এরকম করে আমরা গণিতের ওপর পরীক্ষা নিব, তারপর সাধারণ জ্ঞান, প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা নিয়ে আপনাদের মোটামুটি কোর্স আমি শেষ করে দিব। এরপরে আমাদের যখন আবার হচ্ছে নতুন করে আমরা চালু করব, যদি আগস্ট বা সেপ্টেম্বরে হচ্ছে সার্কুলার প্রকাশিত হওয়ার কথা, সার্কুলার প্রকাশিত হইলে তখন আমি যদি আবার নতুন করে ব্যাচ চালু করি, তখন ওই ব্যাচে আপনারা ফ্রিতে ক্লাস করবেন, অথবা আপনাদের আমি 10টা থেকে 12টা আবার রিভিশন ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করতেছি। সকলে একটু পড়াশোনা করেন। আর হচ্ছে যারা আবেদন করবেন, জিএসসি সার্টিফিকেট থাকতে হবে, জেএসসি বা জেডিসি, জেনারেল মাদ্রাসা যাই পড়েন না কেন, 8 পাশে সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যাদের সার্টিফিকেট নাই, হারাই গেছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার এই 8ম শ্রেণী পাশে সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, আমরা আজকে শেষ করতেছি। বহুব্রীহির সমাস বুঝাইলে, তো বহুব্রীহির ভিডিও তো একটা দিয়েছিলাম। আচ্ছা দেখি মুন্নি, আপনি বললেন যেহেতু বহুব্রীহির, তো আমি হচ্ছে ক্লাস আপনাদের মনে হয় ক্লাস করাই নেই, ইউনিয়ন সমাজকর্মীতে মনে হয় পড়াইছিলাম, টপিকটা স্কিপ হয়ে গেছিলো, পরে আমি ভিডিও দিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, ক্লাস যদি লাগে তাহলে আমরা ওইটার উপরও ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। মুন্নি বললেন আরও যদি বাংলার কোনো টপিকের উপর ক্লাস লাগে, যারা একটু রেগুলার ক্লাস করেন আমাকে জানাবেন, অবশ্যই আমাকে জানাবেন যে কোন কোন টপিকের উপর আপনাদের ক্লাস লাগবে, আমি ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা মুন্নি না, এটা হ্যাঁ মুন্নি, যারা রেগুলার ক্লাস করেন আপনারা বাংলা সিলেবাস, বাংলা যে পড়াশোনা আছে একদম রিভিশন করেন। কোনো টপিকের উপর যদি ক্লাস লাগে আমাকে জানাবেন, যদি এরকম 10-15 জন বা 20 জনের সমস্যা হয় একই টপিকে, আমি সেই টপিকের উপরও ক্লাস দিয়ে দিব।